দর্শক দেখছেন যে নিউজ প্রণব সাহপু আমি স্বাগত জানাচ্ছি। প্রতি রাতেই আমাদের এই নিউজ আওয়ার এক্সট্রা নিয়ে আমরা আপনাদের সামনে আসি এবং আপনারা দেখেন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। আমরা একটু ভূমিকা দিতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে জাতিসংঘে তার সফর শেষ করে দেশে আসার পর সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের তার কথার পরিপ্রেক্ষিতে প্রতিদিনই রাজনীতিতে আমরা এক ধরনের কাউন্টার পাল্টা কাউন্টার এরকম বিষয়টি দেখি। এটি একটি দিক, আমরা সেই দিকে একটু যাব, কিন্তু নানাভাবে বাংলাদেশ বিরোধী যে ধরনের প্রচার প্রচারণার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটি একটি দারুণ বিষয় না হলেও সামগ্রিক অর্থে বাংলাদেশকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে অনেকে চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের সামরিক পরিস্থিতি সবকিছু মিলে রাজনীতি যারা করেন তারা জানেন। পাশাপাশি বিরোধী শিবিরে থেকে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কোনো কাজ আছে বলে আপাতত দৃশ্যমান হচ্ছে না। মাঠের স্থিতিতে অনেকদিনই অনুপস্থিত বিএনপি, জামাত এবং এই বাংলাদেশ বিরোধী চক্রটি। পাশাপাশি যে বিষয়টি ঘটছে যে কোন আশার আলোয় বিএনপিকে ভোট দেবে মাননীয় প্রধানমন্ত্রী, এরকম মন্তব্যের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের শাসন থেকে বাঁচার জন্য ভোট দেবে। আবার ওবায়দুল কাদের গতকালকে বলেছেন যে বিএনপির দুঃশাসনের কথা নিশ্চয়ই তারাও ভুলে যায়নি। এরকম নানান পাল্টা মন্তব্যের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা প্রচার অপপ্রচার এবং জনগণের সরকার এরকম একটি শিডিউল আমরা এই অনুষ্ঠান করতে চাই। আমরা মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ ভাইকে আমরা পেয়েছি। ফরহাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আরও বেশ কয়েকজন অতিথিকে আমরা পাবো, তো এখন যাদেরকে পেয়েছি একটু পরিচয় করিয়ে দিব। অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক স্যারকে পেয়েছি এবং ব্যবসায়ী নেতা KSM মোস্তাফিজুর রহমানকে পেয়েছি। আর আমরা সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ পাবনা জেলার গোলাম ফারুক প্রিন্স MP আপনাকে পেয়েছি। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করব। আমি প্রথমেই গতকালকে বিশেষ করে বিশেষ প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তাদের এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তিনিও নিজেকে শাসক নয় সেবক মনে করেন। প্রশাসনে যারা আছেন তাদের মধ্যে এই চিন্তাটি যেন থাকে যে তারা যেন নিজেদেরকে মানুষের জনগণের সেবকই মনে করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেটি দেখিয়ে ফরহাদ ভাই আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাইব। তার আমার বাবার পদাঙ্ক অনুসরণ করেই যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমি নিজেকে প্রধানমন্ত্রী না, জনগণের সেবক হিসেবে আমি দেখি। আমি মনে করি এই দায়িত্ব আমার জনগণের সেবা করা। তা আপনাদের কাছে আমি এটা চাই যে আপনারা জনগণের সেবক হিসেবেই কাজ করবেন। আমরা দেখছিলাম ফরহাদ ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই যে এটি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্প্রিট, তখন আমরা নানা পর্যায়ে দেখি যে কোনো কিছু করতে না পেরে, যেমন বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার হয়েছিল, অপপ্রচারের সমস্ত অর্জনগুলোকে ম্লান করার চেষ্টা হয়েছিল এবং এই মুহূর্তে আমরা সেই ধরনের একটা পলিটিক্স রাজনীতি আমরা দেখি। ফরহাদ ভাই কি যুক্ত করবেন? জি দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী কালকে খুব স্পষ্টভাবে বলেছেন, এটা বার্তাটা দিয়েছেন নবীন কর্মকর্তারা যারা BCS প্রশাসন একাডেমিতে প্রায় 5 মাসের আইন এবং প্রশাসন কোর্স সমাপ্ত করেছে। সেই সমাপ্ত অনুষ্ঠানে তিনি বলেছেন আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইস্তেহার, যেটি এখন সরকারের ইস্তেহার এবং সেটি হচ্ছে জনমুখী জনপ্রশাসন, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন উক্তি, বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তাদেরকে জনগণের সাথে মিশে যেতে হবে এবং এই জনগণ কারা সেটি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন। জনগণ হচ্ছে সরকারি কর্মকর্তাদের বাবা জনগণ, তার ভাইরা জনগণ এবং তার আত্মীয়রা জনগণ। এবং এই কথাগুলো কিন্তু বারবার সুনির্দিষ্টভাবে এবং স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং আর্টিকেল 7 এর কথাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সমস্ত ক্ষমতার উৎস কিন্তু আমাদের জনগণ। এই দেশ জনগণের জন্য, সরকার জনগণের জন্য। আর সরকার সেই নির্বাহী বিভাগ যারা কাজ করছেন এবং অন্যান্য বিভাগ যারা কাজ করছেন মানুষের কল্যাণে, মানুষের জন্যই কিন্তু কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু তার যে পদাঙ্ক অনুসরণ করেই তিনি সবসময় জনগণকে সম্মান করেছেন। তিনি জনগণের জন্য তার নিজের জীবনকে সবসময় সেই উৎসর্গ তিনি করেছিলেন এবং তিনি বারবার বলেছেন, তোমরা জনগণকে ভালোবাসো, মানুষকে ভালোবাসবা এবং মানুষও তোমাদের কিন্তু ভালোবাসবে এবং তোমাদের জন্য জীবন পর্যন্ত দিতে পারে।
এবং তিনি কিন্তু বলেছেন যে তোমরা মানুষকে ভালোবাসো, এদেশের মানুষকে ভালোবাসো এবং এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ রাখবে না। বঙ্গবন্ধুর কথা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ রাখবে না। তো সেই কথাটি কিন্তু কালকে খুব সুন্দরভাবে বলেছে। আমরা কিন্তু একটি সেই জাতির পিতার সেই দেখানো পথেই মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। এবং এই বার্তাটি কিন্তু খুব দরকার এইজন্য যে আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের জনপ্রশাসন এই এখন মানুষের সাথে সেই সেবক হিসেবে সে দায়িত্বটি পালন করছে। এবং কোভিড চলাকালীন সময়তে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু মানুষকে সেই সহযোগিতা করা, তৃণমূলের মানুষকে খাদ্য পৌঁছে দেওয়া, এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেই জায়গাটি আমরা করছি। এটা কিন্তু এই স্বাধীন বাংলাদেশ, এই যে ৩০ লক্ষ শহীদ হয়েছে, তাদের যে আপনার সেই স্বপ্নের বাংলাদেশ যে আগামী প্রজন্ম ভালো থাকবে, সম্মানে থাকবে এবং সেই জায়গাটিকে সুস্থির করে দেওয়া, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কালকে বলেছেন। এবং এটা খুবই চমৎকার একটি নির্দেশনা আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই জায়গাটি যে তিনি নিজেকে প্রধানমন্ত্রী নন, তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে তিনি মনে করেন এবং সেই ভাবনা নিয়েই সেই উপলব্ধি নিয়েই কিন্তু জনগণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এই জনগণের স্বাস্থ্যসেবা, কমিউনিটি হেলথ ক্লিনিক, জনগণের সেই মাঠের রাস্তাগুলো, কৃষকের মাঠের রাস্তাগুলো তৈরি করে দেওয়া, এই বিদ্যুৎ উৎপাদন করে যাতে করে মানুষের যে সেই আপনার কলকারখানা তৈরি থেকে শুরু করে সেটি করা, স্কুল কলেজ তৈরি করে সেই মানুষের যে সন্তানরা যাতে করে তারা লেখাপড়া করতে পারে, বিনা বেতনে যে তারা লেখাপড়া করতে পারে, বইগুলো দেওয়া, প্রত্যেকটা বিষয় কিন্তু যেটা জড়িয়ে আছে তা হচ্ছে মানুষের সেবক হিসেবে কাজ করা। এবং তখনই কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাটা সেটি কিন্তু তখন সার্থকতা পাবে। সেই বিষয়টি কিন্তু মূল বিষয়। সেটি কিন্তু কালকে এই নবীন কর্মকর্তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই যে ৫ মাসের কোর্সে আমরা দেশাত্মবোধ, যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর নীতি আদর্শ, আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের করণীয়, আমাদেরকে সেই প্রস্তুতি, এই যে মনন তৈরি করে দেওয়ার যে বিষয়টি, এগুলো কিন্তু আমাদের কারিকুলামে আমরা যুক্ত করেছি এই ৫ মাসের কোর্সের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবেই সেটি কিন্তু বার্তা পৌঁছে দিয়েছে। এগুলো করণ ভাই, কিন্তু এগুলো একটা সবই বিষয় হচ্ছে মানে আমাদের আমরা ইতিহাস। আমরা যতটুকু আমাদের একটু তথ্য উপাত্ত যেখান থেকেই হয়তো পাই, আমরা একটু খোঁজ খবর করি, একটু সত্যতা যাচাই করি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে যে সংবাদ সম্মেলন করেছেন, পরিষ্কার এটি একটি বার্তা এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে বিশেষ করে আমাদের নির্বাচন কমিশন গঠন হবে, সার্চ কমিটি হবে, অমুক তমুক, কিংবা নির্বাচনকালীন সরকার কি হবে, এরকম নিয়ে একটু আলোচনা বিএনপির পক্ষ থেকে বা জামাতে ইসলামের পক্ষ থেকে মানে একটু অতি উৎসাহী হয়েই আমরা দেখেছি যে মধ্যবর্তী নির্বাচন হলে নানান ধরনের একটা হিসাব নিকেশের ব্যাপার। কিন্তু মাঠ যাই থাকুক না কেন বা মাঠের রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকুক না কেন, কিংবা মানুষ তাদেরকে ভোট দেখ বা না দেখ, সেটা কিছু যায় আসে না। কিন্তু একটু গণমাধ্যম গরম করার একটা ব্যাপার থাকে, টকশোগুলোতে একটু এসে যা খুশি তাই একটু বলতে হবে, বলে টলে একটা কিছু করা যায় কিনা, এরকম মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার একটা বার্তা দিয়েছেন যে কোন আশার আলোকে বিএনপিকে ভোট দেবে, এবং সেটার পর থেকে দেখেছে যে পাল্টা বক্তব্য। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা একটু দেখব, দেখার পরে মির্জা ফখরুলের বক্তব্যটা একটু দেখব। আমি দেখে আপনাদের সবার একটু মতামত নেওয়ার চেষ্টা করব। তারা এটা জানে যে তারা জিততে পারবে না। একটা দল কিভাবে জিতবে, তার নেতৃত্ব কোথায়? একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, আর একজন ঠিক ২১ আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা সহ অগ্নিসন্ত্রাস নানা ধরনের কর্মকাণ্ডের ফলে দেশান্তরী সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকেই নেতৃত্বে রেখেছে। তাহলে জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে, আমাকে সেটা বুঝে বলেন। সাধারণত জনগণ কখন ভোট দেয়? তারা তো দেখে যে ক্ষমতায় যাবে কে। তো যদি এখন এটাই হয় যে একজন এতিমের অর্থ আত্মসাৎকারী আর একজন সাজাপ্রাপ্ত আসামি, তো সে তারা তো ইলেকশনও করতে পারবে না। এর ফলাফলটা হচ্ছে যে তাদের ভিতরে যে একটা বিশ্বাস যে ইলেকশনে তারা জিতবে বা যেতে পারবে, তো সেই বিশ্বাসটা তাদের নাই, হারিয়ে গেছে। তারা জানে যে তাদের কোনো সম্ভাবনা নাই। তখন সম্ভাবনা যখন নাই, তখন এটাকে যেভাবে হোক একটা কন্ট্রোভার্সিয়াল করা,
যেভাবেই হোক এটা মানুষের ভিতরে একটা দ্বিধা সৃষ্টি করা, যেভাবেই হোক মানুষের ক্ষতি করা, এটাই তো চেষ্টা। কি ওদেরকে কে ভোট দেবে, কে আমাকে সেটা আগে জিজ্ঞাসা করেন। আমি এই সব সাংবাদিকদের জিজ্ঞেস করি যে আপনারা নিজেদের কাছে, বিবেকের কাছে জিজ্ঞেস করেন যে কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে, সেটা আমাকে একটু বলেন, শুনি, একটু জেনে রাখি। আজকে দুর্ভাগ্যক্রমে এই দেশটাকে এমন একটা জায়গায় তারা নিয়ে গেছেন যেখানে মানুষ এখন মুক্তি চায়। সেই জন্যই মানুষ আজকে বিএনপি একমাত্র দল যে দল তাদেরকে কিছুটা শান্তিতে দিয়েছিল, ম্যাক্রো ইকোনমিক্সকে একটা স্টেবল পজিশন নিয়ে এসেছিল, সেখানে তারা বিএনপিকে ভোট দেবে। মোশাররফ স্যার, আপনাকে শুধু একটু ধরিয়ে রাখি যে ম্যাক্রো ইকোনমিক্সকে স্ট্যাটিস্টিক করেছিল, স্টেবল করেছিল, শব্দগুলো একটু মানে আপনি ভাবতে থাকুন। এটি একটি দল। আবার মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যেই বলেছেন যে 21শে আগস্ট যারা গ্রেনেড হামলা মেরেছিল ওই দলটি, ও তারা দণ্ডপ্রাপ্ত আসামি, কিংবা এতিমের অর্থ আত্মসাৎ করেছিল ওই দলটি। কিন্তু কথা বলা, অর্থাৎ বাংলাদেশ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখনো এই দেশে তারা কথা বলার সুযোগ পায়। আমি ফরাদ, আপনি ভাবতে থাকুন, আপনার কাছ থেকেও আমি একটু শুনবো। আমি একটু ছোট্ট করে মোশাররফ স্যারের কাছে শুনে আসবো, তারপর আমাদের সঙ্গে একেবারে মাঠের রাজনীতিবিদ প্রিন্স ভাই আছেন, সেখানে যাব। একদম অল ইউরোপিয়ান সভাপতি নজরুল ভাই আছেন এবং তার সঙ্গে সহকর্মীরা আছেন, এবং সেখানেও একটু ছোটোখাটো ডেভেলপমেন্ট আছে, সেটাও আমরা একটু শুনবো। আমি মোশাররফ স্যার আপনার কথা শুনে তারপর আমি একটু তাদের কাছে যেতে চাইবো। মোশাররফ স্যার, আনমিউট করে স্যার। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আমাদের দেশের জিডিপি গ্রোথ, সার্বিক উন্নয়ন, এই বিষয়গুলি দেখি, তাহলে দেখব যে বঙ্গবন্ধুর শাসনামলের শেষ দিকে, অর্থাৎ ৭৪-৭৫ সনে, যখন নাকি তিনি আততায়ী কর্তৃক নিহত হয়েছিলেন, সেই বছর কিন্তু অ্যারাউন্ড 9% জিডিপি গ্রোথ হয়েছিল, যে করেই হোক এটা হয়েছিল। এবং সেটি হয়েছিল এই কারণে যে বঙ্গবন্ধু কঠোর হয়েছিলেন। পরবর্তী সময়ে এগুলি দেখি কমে যায়। আর এরপরে তো আপনার প্রায় 21 বছরের শাসন। এই 21 বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই, কিন্তু গ্রোথ হয়েছে, কিন্তু স্টেবল ছিল না সেই গ্রোথ। কখনো দেখা যাচ্ছে 3.5%, 4%, 4.5%, 5%। এর উপরে আমরা খুব একটা দেখিনি যে জিডিপি গ্রোথ বাড়তে। আবার যখন আওয়ামী লীগ 2 বছর মেয়াদী কেয়ারটেকার গভর্নমেন্টের পরে ক্ষমতায় আসে, তখন থেকেই কিন্তু একটি স্টেডি গ্রোথ আমরা লক্ষ্য করি, এবং সেটি 2018-19 পর্যন্ত অ্যারাউন্ড 7% অন এভারেজ, এবং শেষ বছরে কোভিডের আগের বছরটিতে 8.25 গ্রোথ হয়েছে। পরবর্তী পর্যায়ে কোভিডের কারণে গ্রোথ 2 বছর কমে গিয়েছিল, এবং এটির যথাযথ যুক্তি রয়েছে। সারা বিশ্বে নেগেটিভ গ্রোথ হয়েছে, সেখানে বাংলাদেশের গ্রোথ পজিটিভই ছিল। আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সর্বশেষ হিসাব মতো 3.4 প্রথম বছর কোভিডের, এবং দ্বিতীয় বছর সেটা 5.47% গ্রোথ হয়েছে। বিশ্ব ব্যাংক এই সম্প্রতি ডিক্লেয়ার করেছে যে বাংলাদেশের এবছরের গ্রোথ, চলতি বছরের গ্রোথ হবে 6.4%, এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ডিক্লেয়ার করেছে যে 6.8% হবে। অবশ্য আমাদের স্ট্যাটিস্টিক্সের যেই প্রত্যাশা সেটি 7%-এর উপরে। এই গ্রোথগুলি যদি আমরা দেখি, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং ভিশন 2021-2041 এইগুলির ফল কিন্তু এটিতে এসছে। এবং স্যার, আমরা আমি আপনি সবসময় আপনি বলি, শুরুর দিকে যেমনটা বলছিলেন যে জাতির পিতার সময়, আমি একদম সব সময় সচেতন ভাবে বলি
যে 9.59, মানে যেটি এত সহজ ব্যাপার নয়, সেই 74 অর্থ বছরের কথা। কিন্তু মির্জা ফখরুল্লাহ, আবার বলছি মির্জা ফখরুল্লাহ যে ভাষায় কথা বলেন, মানুষের ভাষা কি তারা বুঝতে পারেন? যে অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স, ইকোনমি স্টেবল ছিল, কোথায় স্টেবল ছিল, কখন ছিল, এই প্রশ্নগুলো তাদেরকে কে করবে? আমাদের প্রধানমন্ত্রী তো তিনি 2 ঘন্টা 18 মিনিট সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকের সকল প্রশ্নের উত্তর দেন, কিন্তু তারা তো কোনো প্রশ্নের উত্তর দেন না। বিএনপি বা তাদের নেত্রী বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো কি সাহস করে প্রেসের মুখোমুখি হন যে ঠিক আছে সাংবাদিকরা যা খুশি তাই প্রশ্ন করবে, সেটার উত্তর তারা দিবেন? গণতান্ত্রিক দেশ তো এটা। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যেই সংবাদ সম্মেলনটি হয়েছে, এটি যদি আমরা দেখি তাহলে একেবারে সত্যিকার ভাবে প্রমাণিত হয় যে তিনি তার বিশ্ব নেত্রীর ভূমিকা সাম্প্রতিক জেনারেল অ্যাসেম্বলিতে রাখতে পেরে। রোহিঙ্গা প্রশ্নে যেই ইয়েটি এসছে, সেটিতে উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করতে হবে, মানে রিপেট্রিয়েশন, ফিরিয়ে নিতে হবে। এটা আমাদের কোনো ইস্যু না, আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাদের আশ্রয় দিয়েছিলাম। যদি কোনো সংস্থা বা কোনো দেশ বলে যে তাদেরকে এইখানে স্কুল প্রতিষ্ঠা করে স্কুলে পড়াইতে হবে, তাদের খাওয়া পড়ার জন্য উপার্জনের ব্যবস্থা করতে হবে, তাদের আমাদের দেশের মানুষের সাথে মিশিয়ে দিতে হবে, সেটা অলীক স্বপ্ন। বাংলাদেশ সত্যিকার ভাবে বিরোধিতা করেছে এবং এটি হবে না। এরপরে আপনার আমাদের নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আফগানিস্তান ইস্যুতে তিনি বলেছেন যে স্যার আমরা তো এই বিষয়গুলো জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারা কখনো মিডিয়ার সামনে প্রশ্নের মুখোমুখি হন না। মানে আমি বলছি যে খালেদা জিয়া তো নাই, খালেদা জিয়া তার পলিটিক্যাল কেরিয়ারে 2বারের বেশি এইরকম প্রেস কনফারেন্স মুখোমুখি হয়েছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, এটা অ্যাবসার্ড, কেউ বলতে পারবে না। কিন্তু মির্জা ফখরুল্লাহ তিনি বলবেন, প্রশ্ন সাংবাদিকরা প্রশ্ন করবেন, তারা উত্তর করবেন। কিন্তু ধরেন আজকের বক্তব্য যদি আপনাকে বলি যে ক্ষমতা থেকে সরতে হবে সরকারকে, মির্জা ফখরুল বলেছেন, গণমাধ্যমে শিরোনাম হয়েছে, আমরাও করেছি এটা। কিন্তু কথা হচ্ছে যে কেন সরতে হবে, মানে কি হলো, বা কি এমন, যেমন 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে ফেললো পুরো পরিবারটিকে, কে করলো? নানাভাবে তো আমরা দেখেছি, নানা গবেষণায় উঠেছে, এই বিএনপি এবং জিয়াউর রহমান, এগুলি নানাভাবে হয়েছে। জুডিশিয়াল কুর কথা আমরা বলছি, আমরা যখন আজকের কথা বলছি আমাদের সঙ্গে জাস্টিস মানিক স্যার রয়েছেন। প্লট জালিয়াতি এস.কে সিনহার বিরুদ্ধে দুদক আজকে মামলা করেছে, এবং এই এস.কে সিনহাকে নিয়ে আমরা দেখেছি সেই সময় ওই দল, তাদের অবস্থান এবং তার বিদেশে যাওয়া না নিয়ে সে সমস্ত মন্তব্য, এই যে বিষয়গুলো, তাহলে কি এই দেশে মানে যা কিছু ঘটনা ঘটিয়ে একেবারে ভিড় দর্পে কথা বলে যাবে এবং সকালে বিকালে কথা বলতে দেয়া হচ্ছে না বলে আবার সেটাকে প্রচারও করা হবে? মানে ডেমোক্রেসি কি এই সংজ্ঞায় কিনা? আমি একটু মানিক স্যারের কাছ থেকে শুনবো যে গণতন্ত্রের সংজ্ঞা এটা কিনা। মানিক স্যার, আপনি কি যুক্ত করবেন? আনমিউট করে বলতে হবে। ধন্যবাদ। আমি শুরুতে একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে একটি প্রবাদ আছে যে খালি কলসি বাজে বেশি, এবং এই ব্যাপারে গাফফার ভাই 2-3 দিন আগে একটি প্রবন্ধ লিখেছেন, এক পত্রিকায় ছাপা হয়েছে। তো বিএনপির অবস্থাটা সেই, তাদের কলসিতে তো কিছু নেই, সুতরাং সেটা বেশি বাজবে, ওটাই স্বাভাবিক। তো মাননীয় নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন অত্যন্ত সঠিক কথা। তাদের তো নেতৃত্বই নেই এখন। একজন দরিদ্রের পয়সা আত্মসাৎ করে তার 10 বছর কারাদণ্ড হয়েছে, সে দণ্ডিত একজন কয়েদি। আমি আসামি শব্দ ব্যবহার করবো না, এটা হচ্ছে কয়েদি। আসামি হচ্ছে যারা বিচারাধীন থাকে। খালেদা জিয়া কিন্তু বিচারাধীন নয়, তার সাজা হয়ে গেছে, সে একজন কয়েদি। এবং আরেকজন যাকে তারা কো চেয়ারম্যান বলে আখ্যায়িত করছে, সে আদৌ কো চেয়ারম্যান থাকতে পারে কিনা সেটা এক বিরাট আইনি প্রশ্ন। সে তো খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজা পেয়ে ইংল্যান্ডে পালিয়ে আছে, একজন পলাতক।
পলাতক আসামি, এই দুজনের একজনও তো আগামী নির্বাচন করতে পারবে না, এবং দলের নেতৃত্ব কিন্তু তারা দিতে পারে না। সুতরাং আগামী নির্বাচনে এই দলের বিএনপির ফখরুল ইসলাম সাহেব, একজন রাজাকারের পুত্র ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার দলের নেতৃত্বে কে থাকবে সেটাই তো আজকে বড় প্রশ্ন। কেউ তো থাকতে পারবে না। সুতরাং তারা এখন এইসব কথা বলে মাঠ গরম করছে, যেটা প্রণব আপনি বলেছেন, মাঠ গরম করা ছাড়া তাদের আর কোনো অবস্থা নেই। এবং তাদের অতীত মানুষ ভুলে যায়নি। 2014 সালে তারা জ্বালাও পোড়াও করে কত মানুষকে হত্যা করেছে, কত মানুষের জীবন বিপন্ন করেছে, কত সম্পত্তি নষ্ট করেছে। মানুষকে এগুলো ভুলে গেছে? 2001-এর নির্বাচনের পরে তারা যে ত্রাস, নির্বাচনে জয়ী হবার পরে তারা যে ত্রাস সৃষ্টি করেছিল, সে কথা কি মানুষ ভুলে গেছে? তাদের সময় মঙ্গা প্রতিনিয়ত চলছিল, তাদের সময় বিদ্যুৎ ছিল না, তাদের সময় পানি ছিল না, তাদের সময় আমাদের রাষ্ট্রীয় ব্যাংকে, আমাদের কেন্দ্রীয় ব্যাংকে পয়সা ছিল না। সেই কথা তো মানুষ ভুলে যায়নি। আজ চিত্র, গত 12 বছরে বাংলাদেশের চিত্র কেমন ভাবে পাল্টে গেছে, মানুষ তো আর সেগুলো ভুলে যায়নি। স্যার, সমস্ত আপনি বলছিলেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে 21শে অক্টোবর সাবেক বিচারপতি এস.কে. সিনহার রায়টি আসতে যাচ্ছে। আমার খুব আগ্রহ যে রায়ের অবজারভেশনে কি আসবে, সেটা খুব ইন্টারেস্টিং, মানে নিশ্চয়ই হবে, আমি আমার অনুমান থেকে বলতে পারি। এটি একটি দিক। আবার প্লট জালিয়াতি এস.কে. সিনহার বিরুদ্ধে আজকে দুদকের মামলা করেছে। এই এস.কে. সিনহাকে নিয়ে আমরা বিএনপি, জামাত এবং তাদের মানে যারা নানাভাবে বিদেশে থেকে প্রচার অপপ্রচার করছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। এবং বাংলাদেশের আজকে আমাদের সঙ্গে নজরুল ভাই রয়েছেন, আমার বড় ভাইয়ের তুল্য, বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা তাসনিম খলিলের বিরুদ্ধে আজকে যেখানে তিনি থাকেন সেখানে আমাদের অল ইউরোপিয়ানের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু সেখানে মামলা করেছেন এবং সেটি মামলা আমলে নেওয়া হয়েছে এবং তাদের মূলতম কাজ হচ্ছে বিদেশে বসে পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা এবং কি সব মিথ্যা গুজব রটানো। এবং কিছু মানুষ তো বসেই থাকে যে গুজব শুনবে এবং চ্যালেঞ্জ, বা মির্জা ফখরুল রাই যে মাইক্রো ইকোনমি স্টেবল ছিল, কোথায় পেলেন আপনি যে 73, 74, 75-এর পরে 77, 78, 79 কোথায় স্টেবল ছিল? মানে এটা কোথায় পেলো? কে চ্যালেঞ্জ করবে তাদেরকে? তো এরকমই তো চলছে। নজরুল ভাই, যুক্ত হবো আপনার সঙ্গে যে এটা যদি বাংলাদেশের মানুষের জন্য একটু সহজ করে বলেন যে বাংলাদেশের বিরোধী কিভাবে তারা অপপ্রচার করত এই সাংবাদিক বা তাদের দোসররা, এবং তাদের সেই নেত্র নিউজ থেকে শুরু করে হেন অপপ্রচার নাই যেটা না হতো। নজরুল ভাই, একদম ছোট করে আপনার কথা শুনে আমি আবারও একটু আমাদের সঙ্গে ফরহাদ ভাই আছেন, ফরহাদ ভাইয়ের কাছে যাব যে এই সমস্ত পরিস্থিতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। নজরুল ভাই, কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণবদা। তো তাসনিম খলিল বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত এই তথাকথিত সাংবাদিক সুইডেনে বসে বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার নেত্র নিউজ নামের অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব অপপ্রচার সে অব্যাহত রেখেছে। একটি ভিন্ন চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তাসনিম খলিল এই চক্রের অন্যতম সদস্য। লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমান এই চক্রের প্রধান। তাদের পেছনে আছে ৭১-এর পরাজিত শক্তি ও তাদের দোসররা। এই অপপ্রচারের জন্য তারা বিপুল পরিমাণ টাকা ঢালছে। আমরা এই মামলা করেছি এই জন্য যে এ ধরনের অপপ্রচার আর চলতে দেওয়া যায় না। আইনগতভাবে এটা বন্ধ হওয়া দরকার। সুইডেনের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা আমরা এই দেশের আইনের দৃষ্টিতে এনেছি। তো সেটার একটা দিক, এবং সেখান থেকে কি তথ্য পাওয়া গেল বা সেখানকার সরকার কি বলছে বা তাদের রিয়েকশন, বা এই যে একটা ব্যাপার থাকে যে সত্য চিরকালই সত্য আর মিথ্যা তো মিথ্যাই। এখন মিথ্যা এখন বাণিজ্যে পরিণত হয়েছে, অর্থাৎ আপনি মিথ্যা প্রচার করবেন, সেটার একটা অর্থনৈতিক ব্যাপার থাকবে, ভিত থাকবে, টাকা পয়সা থাকবে, এবং এটা মানুষের প্রফেশন কি যে এই সংবাদ মাধ্যমে ফেসবুকে গালাগালি দেওয়ার প্রফেশন, যে এরকম লোকই থাকবে, প্রতিষ্ঠানই থাকবে, তারা
প্রগতিশীল বা মানুষ মুক্তিযুদ্ধকে যারা কথা বলবেন তাদের গালাগাল দেবে। অনেকে ভাববেন যে এইসব লোক গালাগাল করছে, নিশ্চয়ই তাদের একটা জনসমর্থন আছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য তারা 40 থেকে 50 জনকে নিয়ে মোহাম্মদপুরের এক বা বিশাল একটা অফিস তৈরি করে সেখান থেকে একটা ফেক আইডি তৈরি করে এরকম প্রগতিশীল মানুষদের গালাগাল করার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, ভোটের সময় দেখা যাবে, ভোটের সময় তারা আবার উধাও, তারা আবার কোথাও নেই। এরকম যখন পরিস্থিতি হয় তখন সাধারণ মানুষের পরিস্থিতি কি দাঁড়ায়? ফরাদ ভাই কি যুক্ত করবেন? মানে একেবারে কঠিন একটা প্রশ্ন। দাদা আমি একটু যুক্ত করতে চাইছিলাম দাদা, এক আধা মিনিট, জি জি জি, 30 সেকেন্ড। হ্যাঁ দাদা, আমরা আজকে সুইডেনের স্টকহোমে এই মামলাটি তাসনিম খলিলের বিরুদ্ধে করেছি। আমি নিজে ছিলাম, আমাদের সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ছিল, আর সুইডেন প্রবাসী আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া, ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী ও আওয়ামী লীগ নেতা দবির উদ্দিন, আমরা দলিল উদ্দিন, আমরা একসাথে এই মামলাটি আজকে করেছি, তারা আমলে নিয়েছেন, আপনি ইতিমধ্যে বলেছেন। ধন্যবাদ আপনাকে। নজরুল ভাই আপনার কাছে, ফরাদ ভাই আপনার কাছে অনেকগুলো প্রশ্ন রাখা আছে, উত্তরে কি বলবেন ফরাদ ভাই? জি, আসলে আপনি বলেছেন যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অপকৌশল বিএনপি গ্রহণ করেছে, এবং সবসময় কিন্তু আমরা জানি বিএনপি নির্বাচনে অপকৌশলের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করে, এবং পেছনের দরজা দিয়ে কিন্তু যতবার ক্ষমতায় এসছে আমরা দেখেছি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা কিন্তু সেভাবে করেছে। জনগণের উপরে যে আস্থাটা, সেই আস্থাটা তো বিএনপির নাই কখনোই। কারণ আপনি জানেন যে জাতির পিতা একটা সংগঠন সম্পর্কে যে মন্তব্য করেছেন, যে তিনি একটা সংগঠন তৈরি করেছেন, মানুষকে সুসংগঠিত করেছিলেন, নেতৃত্ব তৈরি করেছিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, মুক্তিযুদ্ধ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জনটি তিনি আমাদের বাস্তবায়ন করেছেন, অর্জন করেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন একটা সংগঠনের 4টি বিষয় প্রয়োজন। প্রথমটা হচ্ছে নেতৃত্ব, যেটি আমাদের শামসুদ্দিন চৌধুরী সাহেব বললেন যে নেতৃত্ব বিএনপি তো নাই। দ্বিতীয় কথাটি হচ্ছে বঙ্গবন্ধু বলেছেন একটি দলের কিন্তু ম্যানিফেস্টো বা কর্মসূচি থাকতে হয়, দ্বিতীয় কথাটি। তৃতীয় কথাটি হচ্ছে নিঃস্বার্থ কর্মী থাকতে হবে একটা দলের। চতুর্থ বিষয়টি হচ্ছে সেই একটি সংগঠন থাকতে হয়। তো নেতৃত্ব নাই প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো কর্মসূচি নাই। একটি দল ক্ষমতায় যাবে কি করবে মানুষের জন্য, তারা 2001 থেকে 2006 কি করেছে সবাই জানে। তাদের তো একটা কর্মসূচি থাকতে হবে, একটা ম্যানিফেস্টো থাকতে হবে, সেটা নাই। আর সবচেয়ে বড় কথা, নিঃস্বার্থ কর্মী তো বিএনপির নাই। কেন থাকবে নিঃস্বার্থ কর্মী? কারণ স্বার্থপর নেতাদের পিছনে নিঃস্বার্থ কর্মী থাকে না, সেটি একটি বিষয়। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, এখন তারা কিন্তু আবারও এই অপপ্রচার, বিভিন্ন রকম অপপ্রচার। মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্যটা, উনি আমি যতটুকু জানি ইকোনমিক্সের শিক্ষক, তিনি একটা কঠিন টার্ম ইউজ করেছেন যে ম্যাক্রো ইকোনমিক্স, যে ম্যাক্রো ইকোনমির অবস্থা খারাপ। এই যে কথাটা বলেছেন, আজকে আমরা জানি যে ম্যাক্রো ইকোনমিক্সের যে বিষয়টি, আজকে বাংলাদেশ যে নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে এই মধ্যম আয় দেশ সেটি করেছে, এবং তারপরে যে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। আজকে আমাদের যে মাথাপিছু আয় সেটি বৃদ্ধি পেয়েছে। আমাদের যে 100টি ইকোনমিক জোনের কাজ চলছে, মেগা প্রজেক্ট গুলো চলছে। আজকে যে গ্রামীণ অবকাঠামো গুলো একেবারে গ্রামের মাঠের রাস্তাগুলো থেকে শুরু করে সেগুলো তৈরি হয়েছে। এই সরকার কিন্তু ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে প্রত্যেকটা উপজেলাতে, সেখানে কিন্তু আপনি জানেন যে ডিজিটাল সেন্টার তৈরি করা হয়েছে, এবং স্কুল কলেজের বিল্ডিং গুলো করা হয়েছে, এবং আপনি জানেন যে আমরা প্রত্যেকটা উপজেলাতে কমিউনিটি হেলথ ক্লিনিক সেগুলো তৈরি করা হয়েছে মানুষের স্বাস্থ্য সেবার জন্য। এবং আমাদের মাথাপিছু আয়, আমাদের সেটি এখন, যেটি ছিল 2005-06 সালে প্রায় $530 সেটি এখন $2227 পৌঁছে গেছে। তারপরে আপনি দেখেন যে আমাদের ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরাদ ভাই, যেটা ছিল মাত্র এই বিষয়গুলো 3.5 মানে বিলিয়ন। এই ফরেন রিজার্ভের কথা মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বলছিলেন, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে বলে ফেললো একটা কথা, গণমাধ্যমে প্রচার হয়ে গেল, আমার কথা হচ্ছে যে নিজেদেরও তো একটু বিবেকের দ্বিধা লাগে যে এই কথাটা বললেন যে এখন অর্থনীতি মির্জা ফখরুলের কাছ থেকে শিখতে হবে, বা সাধারণ মানুষ যারা একদম খেটে খায়, বা এই কোভিডকালীন সময়ের মধ্যে কয়টা কর্মীর কাছে রাজনৈতিক দল বা এই ধরনের ড্রয়িং রুম সর্বস্ব রাজনৈতিক দলগুলো গিয়েছে, সাহায্য পৌঁছেছে, কথা বলেছে, বা গ্রামে ঘুরে এসে বলছে। তাহলে প্রশ্ন তো থাকে যে এটা রাজনীতি?
এটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট যে তাদের কথা বলার স্পেস দেওয়া হচ্ছে না? এটাই হলো মূল কথা, তাই না? সকাল বিকাল দুপুর প্রেস কনফারেন্স করে বলে, হ্যাঁ, শেষ কথাটা হচ্ছে যে কথা বলতে দেওয়া হচ্ছে না। যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন যে নিউজ, এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি প্রচার, অপপ্রচার এবং জনগণের সরকার। আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। আমরা একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, এবং আমাদের সঙ্গে, যেমনটা আমরা বলছিলাম, যে আমাদের সঙ্গে গোলাম ফারুক প্রিন্স এমপি, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ পাবনা, তার কাছ থেকে একটু শুনবো যে বিশেষ করে নির্বাচন ভাবনা নিয়ে দল গোছানোর প্রক্রিয়া চলছে। ফরহাদ হোসেন রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, তার কাছেও যাব। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসবে। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা বলছি প্রচার, অপপ্রচার এবং জনগণের সরকার। আমরা বিরতির আগে আমরা আপনাদেরকে যেমনটা জানিয়ে রেখেছিলাম, গোলাম ফারুক প্রিন্স এমপি, তার কাছে একটু যাব যে বিশেষ করে সংবাদ শিরোনামে আমরা যেমনটা বলছিলাম যে নির্বাচন ভাবনায় দল গোছাচ্ছে আওয়ামী লীগ। প্রিন্স, আওয়ামী লীগ তৃণমূল নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার সামগ্রিক দিক বিচারের বিশ্লেষণ আপনার উপরেই থাকলো, যে সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে ভাবনা কি আসলে? গোলাম ফারুক প্রিন্স। ধন্যবাদ প্রণবদা। আপনি জানেন যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ তো সবসময় আমরা নির্বাচনমুখী দল, এবং 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একটি অল আউট মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সবকিছু নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে সোনা বাংলা বানাতে চেয়েছিলেন। কিন্তু 1975 সালে সেনাবাহিনীর একটি অংশ দেশি বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর থেকে তো বাংলাদেশ, আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ ভাই, সম্মানিত বিচারপতি, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, এবং আমাদের অ্যাম্বাসেডর সাহেব মুশারফ হোসেন ভূঁইয়া, ওনারা কথা বলেছেন। তো আমরা সবসময় তো আপনার রাজনীতি করি মানুষের জনগণ নিয়ে, এবং সবসময় নির্বাচনমুখী রাজনীতি করি। আমরা জনগণের সংগঠন, জনগণের বিষয়গুলি নিয়ে আমরা ভাবি। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই উনি যথার্থ বলেছেন যে আমাদেরকে নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি। আসলে সারা বছরই কিন্তু আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যে গত প্রায় 13 বছর, এই 13 বছরে এই দেশের যে উনি উন্নয়নের যে পর্যায়ে দেশকে নিয়ে গেছে, এই পর্যায় থেকে আমাদের পক্ষে জনগণের কাছে আমাদের দলে আমাদের নির্বাচনের প্রচারের বা প্রস্তুতির বিষয়টা খুবই সহজ করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আসলে এটা জনগণকে বোঝাতে সক্ষম যে মানুষ কেন আওয়ামী লীগকে ভোট দেবে, কেন মানুষ কেন আওয়ামী লীগের পতাকা তলে থাকবে, কেন মানুষ আওয়ামী লীগের সঙ্গে থাকবে। এই বিষয়টা খুব সহজে কিন্তু আমরা মানুষের কাছে এটা পৌঁছাতে পারছি, এবং মানুষও কিন্তু খুব উপলব্ধি করতে পারেন। এবং মানুষ কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে, তাদের নেতৃত্বকে, এই কথা কিন্তু এখন মানুষের মুখে মুখে। মানুষ বিএনপি বা তাদের ওই তথাকথিত জোট যেটা এখন আর নাই, দিনে দিনে ক্ষয়িষ্ণু একটা জোট বা দলে পরিণত হচ্ছে বিএনপির বা বিএনপির জোট, জামাত ইসলাম, কেউ তো তাদের আসলে ওইভাবে এখন তাদের জোটও নাই, জনগণও তাদের সঙ্গে নাই। তো আজকে ফখরুল সাহেবরা যে সমস্ত কথা বলতেন, উনি একটা দলের মহাসচিব, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি সম্মান দিয়ে বলতে চাচ্ছি যে উনি যেভাবে আজকে আমাদের দলের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য বা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথাকে উনি কাউন্টার করতে চাচ্ছেন, আসলে এগুলি কিন্তু কথার কথা। উনি জানেন যে জনগণ ওনাদের সঙ্গে নাই, জনগণ ওনাদের কথা শোনেন। আমরা 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 মানে শুধু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্যটা কত, মানে সেটা যদি আমরা একটু নিরূপণ করতে চাই, যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু তো তার জার্নিটা শুরু করলেন মুক্তিযুদ্ধের পর, যে তার শিক্ষায় কি অর্জন হবে, ঘরে ঘরে বিদ্যুৎটা তিনি কিভাবে পৌঁছবেন, বা অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে মানুষের দোরগোড়ায় নিয়ে যাবেন। ঠিক সেই সময় তো আঘাতটা হলো, এবং তার যারা খুনি, মানে খুন করলো তাকে,
তাদের ইন্টারভিউটা মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে খুনিরা কি বলেছিল, আমরা আমাদের আর্কাইভ থেকে সেই অংশটুকু, খুনিরা বলছেন যে পলিটিক্যালি কতটা এক্সপিরিয়েন্স বঙ্গবন্ধু, অর্থাৎ তিনি এত গুড কোয়ালিটি, তার এই কোয়ালিটিটা থাকলে তো বাংলাদেশকে তো আর পিছিয়ে যাওয়া নিতে পারবে না, বা বাংলাদেশকে তো আর পাকিস্তান বানানো সম্ভব না। মূল উদ্দেশ্যটা ছিল কিন্তু, আমি আবারও একটু সেই ইন্টারভিউটার অংশটা একটু দেখে, ফরাদ বাহান আছেন এবং আমাদের সঙ্গে মানিক স্যার, মোশাররফ স্যার আছেন, তাদের কাছে একটু যাব সেই আব্দুর রশিদের ইন্টারভিউটা একটু দেখে। That only thing that he has got a very good quality to agitate the general mass. Okay? So if he was remained alive, it would have been a very difficult for us to control the situation, whereby he is being a more experienced on the political side. তিনি রাজনীতিতে অনেক বেশি অভিজ্ঞ, তিনি অনেক ভালো গুণ তার, এই জন্য তাকে হত্যা করে ফেলতে হবে। তাহলে এই জাতির ভবিষ্যৎটা কি হবে? ওই সব লোকজনগুলো রাজনীতি করছে, বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার করছে, আমরা কি করছি? ফরাদ ভাই কি যুক্ত করবেন? বঙ্গবন্ধুকে হত্যা করেছেন কারণ আপনারা জানেন যে পাকিস্তান ফেরত সেই সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে জড়িত ছিলেন, এবং যারা পাকিস্তানে বেড়ে উঠেছেন, জিয়া রহমান সহ, তাদের চিন্তা ভাবনা এবং সেই ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের ফল আমরা জানি। আজকে সমস্ত কিছু স্পষ্ট, এই খুনিদের স্টেটমেন্ট গুলো আমাদের কাছে আছে, আমাদের বিভিন্ন দূতাবাসের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু এখন ডকুমেন্টস গুলো আমাদের কাছে স্পষ্ট, যার কারণে এখন সব জিনিসগুলো স্পষ্ট যে এই ষড়যন্ত্রের সাথে কারা ছিল, জাতির পিতাকে কারা হত্যা করেছে, এবং যারা হত্যা করেছে তারা কিন্তু এখন আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিহাসের সেই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এবং সমস্ত জাতির যে ঘৃণা তাদের প্রতি সেটি আমরা দেখছি। আমরা যা হারিয়েছি আমাদের জাতির পিতাকে, যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, যিনি তার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে আমাদেরকে এটি দিয়েছেন। তো আমরা যে বঙ্গবন্ধুকে হারিয়েছি সেটি এই জাতির কলঙ্ক, জাতির বেদনা, এটি আমাদের থাকবে, এবং সেটি আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন যে এই শোককে শক্তিতে এবং জাতি গঠনে বঙ্গবন্ধু রেখে যাওয়া পথেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এখন জানি যে এই যে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনাটাকে হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছেন, এবং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তাদেরকে তো জিয়াউর রহমান বিভিন্ন জায়গাতে রাষ্ট্রদূতের চাকরি দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেনই, এবং ৭১-এর মুক্তিযুদ্ধে যারা রাজাকার আল বদর আল শামস, যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন, তাদেরকে সেই জাতীয় পতাকা মন্ত্রিত্ব দেওয়া, এবং বঙ্গবন্ধুর বিচারটি পর্যন্ত যাতে না হয় ইনডেমনিটি আইন পাস করা, এই যে বিষয়গুলো এগুলো স্পষ্ট। তো সেই জন্য আমাদের এখন এই জাতির পিতা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই যে দেশ পরিচালনায় আসার কারণে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন সেটি ধ্বংস হয়ে গেছিল। জাতির পিতার নাম রেডিও টেলিভিশনে উচ্চারণ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আজকে জাতির পিতা প্রত্যেকটা মানুষের হৃদয়ে, যেভাবে জাতির পিতা হৃদয়ে আমরা ধারণ করে সেই যে জাতির পিতা আদর্শগুলো নিয়ে সামনে দেশটা এগিয়ে যাচ্ছে, এবং সেটি কিন্তু এখন সারা বিশ্ব বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলছে। আমাদের এখন যে বিষয়টি হয়েছে, এই জাতির রক্তক্ষরণ, জাতি আর কোন এ ধরনের বিশ্বাসঘাতকতা, এ ধরনের অপকর্ম, এইটা জাতির কোন মানুষ আর কখনো বরদাস্ত করবে না। ফরাদ ভাই, আসবো আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা আছেন, আমি ইচ্ছা করে একজন ব্যবসায়ীকে রেখেছি, তার কারণ হচ্ছে যে তিনি তার বয়সটা যেমন, তিনি খুব বিশেষ করে ৭৫ পরবর্তী নানান সময় চড়াই উতরাই পার হয়ে আজকের জায়গায় এসছেন। একদম সরাসরি প্রশ্ন মোস্তাফিজুর রহমান, আপনি তো ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু যেই ধরনের একটা রাজনৈতিক পরিস্থিতি দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল সেই ধারাবাহিকতায়, যে অর্থাৎ আপনার যোগ্যতা আছে এই জন্য আপনাকে খুন করতে হবে বা খুন করে ফেলা হবে, এই যে একটা চিন্তা ভাবনা আমরা একটু কিছুক্ষণ আগে দেখলাম, দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নাই, বা গ্রামীণ অর্থনীতি খুব খারাপ বলে ফেললো। এখন কথা হচ্ছে যে কিসের ভিত্তিতে, কেন বললেন? বিশ্ব বলছে এক কথা আর আপনি বলছেন, মানুষ কিভাবে নিচ্ছে তাদের এই সমস্ত বক্তব্য? সবকিছু নিয়ে মোস্তাফিজ কি যুক্ত করবেন আপনি? আমি যদি একটু বঙ্গবন্ধুর কথা এখানে যদি আমাদের বলতে হয়, তাহলে উনি কিন্তু প্রথম আমাদের বাঙালি জাতিসত্তার যে একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমাদের শিরায় শিরায় তিনি ঢুকে গিয়েছেন।
তারপরে যদি পাকিস্তান আমলের 24 বছরের যে দুঃশাসন এবং 22 পরিবারের যে শোষণ, জি এর মোস্তাফিজ ভাই, ফলে এগুলি আমাদের আমরা জানি, দেশে কিন্তু তার পরবর্তীতে এই রাষ্ট্রটাকে যারা পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তারাই যখন নানাভাবে অপপ্রচারে লিপ্ত হয়, তখন বা আপনি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনি কি দেখছেন, তারা যেগুলি বলছে এগুলি কি সত্যি বা এগুলি কি শেষ কথা মোস্তাফিজ ভাই? না, আমি ব্যবসায়ী হিসেবে আমি বলবো যে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে এগুলো কিন্তু সত্য নয়। কারণ আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ ছিল, 10টি দেশের মধ্যে একটি দেশ। বর্তমানে এই দেশটি এখন অর্থনীতির দিক থেকে পৃথিবীর 32তম একটা বৃহত্তর অর্থনৈতিক দেশ, যেটা ছিল সর্বনিম্ন 10টি দেশের মধ্যে। এগুলো কিন্তু তথ্য উপাত্ত এবং প্রমাণ দ্বারা কেউ প্রুভ করতে পারবে না যে বাংলাদেশকে আমরা এইরকম একটি জায়গা থেকে আমরা আমরা পিছনে গেছি। এদের এই সমস্ত প্রপাকাণ্ড আমাদের দেশের মানুষ এতদিনে সুস্পষ্ট হয়েছে যে বঙ্গবন্ধুর যে দূরদর্শী নেতৃত্ব, তিনি যেভাবে সংস্কার করেছেন, তারই ফলশ্রুতিতে আজকে দেশ এবং বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য কন্যা আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে দেশে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পের দিকে স্বয়ংসম্পূর্ণতার দিকে যাচ্ছে এবং 41 সালের মধ্যে আমাদের দেশে উন্নত প্রযুক্তির মাধ্যমে সেবা খাতের দিকে একটা সুস্পষ্ট রূপরেখা, যে একটি নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ, মধ্যম থেকে উচ্চ মধ্যম, তারপরে সেখান থেকে উন্নত দেশের যে রূপকল্প, এটা কিন্তু একটি, আমি ব্যবসায়ী হিসেবে আমি মনে করি একটি চমৎকার একটি দূরদর্শী নেতৃত্বের কারণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। এই সমস্ত মোস্তাফিজ ভাই, আপনি বলছিলেন যে দূরদর্শী এই শব্দটি আপনি ব্যবহার করলেন, আমার খুব মনে পড়ছে, মোশাররফ স্যার এখানে আছেন, তাকে সাক্ষী রেখে বলি, মাননীয় প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন ইউএনএ যোগ দিতে, এবং সেখানে তিনি যে বিমানটি নিয়ে গেলেন অচিন পাখি, সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, এবং কেন গেলেন, এই কারণে গেলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সরাসরি বিমান চালানো বা ফ্লাইট আসা যাওয়ার, সেটি একটি নতুনভাবে আলোচনা শুরু, এবং সেগুলি চলছে, এবং সেই একটা প্রফেশনাল অ্যাটিটিউড সেখানে থাকলো, মানে নানা মাত্রিক হিসাব নিকেশ করে একটা সমৃদ্ধতর দিকের জন্য কিন্তু এইগুলো করে, কত ধরনের মেধার একটা ব্যাপার থাকে, মানে যারা সমালোচনা করেন তাদের সেই জায়গাটি তো বোধ তো নেই, উল্টো বিষয়টিকে এমনভাবে আনেন যেন মনে হচ্ছে যে আমরা যেন কিছুই বোঝার চেষ্টা করি না বা গণমাধ্যম কোনো খবরই রাখে না। মোশাররফ স্যার, এটি আপনাকে সাক্ষী রেখে এই কারণেই বললাম, আপনি ভেতরের খবর খুব ভালো করে জানেন যে কেন কোন প্রেক্ষিতে সেই সময় বাংলাদেশ বিমানকে আধুনিকায়নের কথা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলেছিল এবং সেটি আপনি করেছিলেন। আমরা যদি একদম ছোট করে আমাদেরকে আবার একটু বলেন মোশাররফ স্যার। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এই শাসনামলেই প্রথমে 4টি বোয়িং বড় মাপের বিমান কেনা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে আরো 2টি বিমান। এই 2টি বিমান কেনার যে ইতিহাস, সেটা হলো যে কোনো একটি রাষ্ট্র এই 2টি বিমান ক্রয়ের জন্য আদেশ করেছিল, তারা তৈরি করেছে একই মাপের আমাদের যেই বিমানগুলি আমরা কিনেছি সেগুলি, তো পরবর্তী সময়ে তারা হয়তো কিনছে না। তো আমাদের সামনেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হলো যে আপনি যদি এই 2টা বিমানও ক্রয় করেন তাহলে আমরা রাজি আছি। তিনি হাসতে হাসতে বললেন যে আমাদের সামর্থ্য আছে, আমরা কিনবো, তবে দাম কমাই দিতে হবে 50। আমিও বললাম যে স্যার 50% হইলে আপনি কিনেন। তো যাই হোক, পরে 6টি বিমান কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কেনা হয়েছে এবং একটি বিমান আমি নিজে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বোয়িং এর অফিস থেকে একটি বিমান আমি নিজেও গিয়েছিলাম আনতে। তো এই বিমান ক্রয়গুলির যে বিষয়টা আছে, এটি থেকে আমাদের সামর্থ্য প্রমাণিত হয়। আমরা বড় বড় মেগা প্রকল্প তৈরি করছি, বিশেষ করে পদ্মা সেতু, এটা আমাদের নিজের টাকায়, এবং পদ্মা সেতুর যে ইনসিডেন্ট ঘটনা, বিশ্বব্যাংকের মুখে একটি চপেটাঘাত পড়েছে, সেটার কারণে বিশ্বব্যাংক এটা স্বীকার করেছে যে আমাদের ভুল হয়েছে এই প্রকল্প থেকে সরে দাঁড়ানো। আর এরপরে জাপান জাইকা, ওরা তো আগেই বলেছে যে এখানে কোনো ষড়যন্ত্র, দুর্নীতির ষড়যন্ত্র কিছুই হয়নি। তারা কিন্তু বলেছে যে আমরা
এর চেয়ে বড় প্রকল্পে এগিয়ে আসবো। এবং দেখেন 7.1 বিলিয়ন 2 বিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ সহায়তা দিয়ে তারা মেট্রো রেল তৈরি করেছে। এবং এখন এই বড় প্রকল্পগুলির মধ্যে প্রায় 4টি প্রকল্পই জাপান তৈরি আমাদেরকে দিচ্ছে। আমাদের প্রতি যে বিশ্বাসযোগ্যতা এসেছে সেটা কিন্তু একটি কন্টিনিউয়াস নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা এবং তার যে দূরদর্শী, যেটি আপনি কয়েকবার বলেছেন, যে দূরদর্শী নেতৃত্বের কারণে হয়েছে। আমাদের দেশে এই ধরনের বলিষ্ঠ সাহসিকতার সাথে কোন দেশের চোখ রাঙানিকে তোয়াক্কা না করি এবং কারো প্রতি কোনো বৈরিতার ভাব না দেখি, কারো প্রতি যে আমি তার সাথে জোট বাঁধছি, আরেকজনের সাথে জোট বাঁধবো না, এই ধরনের কোনো ঘটনা আমাদের নাই। আমরা সকলের সাথে বন্ধুত্ব, কিন্তু আমাদের আত্মমর্যাদাশীল হয়ে আমাদের এই কাজটা করতে হবে। এবং এই জন্য তিনি জাতিসংঘের যেসব সম্মেলনে উপস্থিত হন, বিশেষ করে এবারও যে গেলেন, সেখানে কিন্তু তার প্রতি অন্যান্য বিশ্ব নেতা যারা আছে তাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং তারাও আমাদের ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই। আমরা যারা এইসব দেশে আছি, জার্মানিতে আছি বা অন্যান্য বড় বড় দেশে আছি, আমাদের সাথেও যখন নাকি এখানকার নেতৃবৃন্দের সাথে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সাথে কথা হয়, তখন কিন্তু দুটো জিনিস তারা আমাদেরকে বলে। একটা হলো আমাদের দেশ ইকোনমিক্যালি গ্রো করছে, আমাদের একটা সম্মানজনক স্থান হচ্ছে, আমরা মধ্যমায়ের দেশে উঠে গেছি। আর দ্বিতীয় হলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, মাননীয় প্রধানমন্ত্রীর সততা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সারা বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। ইনকাম ইনইকুয়ালিটি যাতে সারা বিশ্ব থেকে দূর হয়, আবার এই কোভিডের সময়ে যেন সকল দেশ টিকা একটা ব্যবস্থা হয় সকল দেশের জন্য, কোনো উন্নত দেশ যেন কোনো কিছু করে না রাখে, এই বিষয়গুলি কিন্তু পরিষ্কার ভাবে বলেন। তারপরে ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট নানা দেশে, যেসব দেশ এই ইফেক্টের কারণে সমস্যা হয়, তাদেরকে যেন অন্যান্য বড় বড় দেশ সহায়তা করে, কম্পেনসেট করে, সেই বিষয়গুলো। জি স্যার, আমি আসবো একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাইবো আমাদের সঙ্গে, বিশেষ করে ভরত ভাই এবং নজরুল ভাইয়ের কাছে আমরা একটু যেতে চাইবো। ঠিক যে কথাগুলো আপনি বলছিলেন সেগুলো তারা কিভাবে সেটার ফিডব্যাক একটা পান, এটা একটা। আর ব্যবসায়ী যারা আছেন তারা তাদের পয়েন্ট অফ ভিউটা একটু বলা, যে এত বড় একটা করোনা পরিস্থিতি পার হয়ে যেতে হলো এবং সেটা আবার যে কোনো সময় আবার অন্য পরিস্থিতির দিকে যেতে পারে, এই যে একটা অভিজ্ঞতা, বা সেখানে বিনামূল্যে আমরা কোভিডের ভ্যাকসিন পাচ্ছি এবং সেটার একটা কৃতজ্ঞতা নিশ্চয়ই যে মানুষটি এগুলো করছেন তাকে আমরা জানাতেই পারি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে বলার জন্য বলা, সমালোচনার জন্য সমালোচনা, এবং বাংলাদেশ কেন ভালো চলছে, বাংলাদেশকে পিছিয়ে নিতেই হবে, এটা যাদের উদ্দেশ্য হয় তাদের উদ্দেশ্যে কি বলা। আমরা একদম ছোট একটা বিরতি নিয়ে নজরুল ভাই আবারও আপনাকে দিয়ে শুরু করবো। নিচে ছোট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। নিউজ বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। বলছিলাম যে কথাগুলো মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে, সেটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা বিষয়। কিন্তু যারা বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করেনি একটা সময়, তারাই দেখছি নানাভাবে এখন উল্টোপাল্টা বলে জনগণকে বিব্রত করে। নজরুল ভাই বিদেশে থেকে নিশ্চয়ই সেটার একটা আজ পান, এবং আজকে তো এই ধরনের একটা কাজ করলেনই, সবকিছু মিলে কি যুক্ত করবেন নজরুল ভাই? আজকে দাদা আমি শুধু একটু বলতে চাই, আজকে আমার কাছে একটু অবাক লাগছে। আমরা যখন এখানকার স্থানীয় সময় 12টার সময় আমাদেরকে সময় দিয়েছিল, তো 12টা থেকে 12টা 55 মিনিট মানে 55 মিনিটস আমরা ছিলাম ওখানে।
তাসনিম খলিলের এই বাংলাদেশ এবং আমাদের জাতির জনক প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই যে অপপ্রচার, অপপ্রচারের নেত্র নিউজ থেকে বিভিন্ন লিঙ্ক আর বিভিন্ন এভিডেন্স আমরা ওখানে দাখিল করেছি। তার অনেক পেপার ছিল, তো দুইজন পুলিশ অফিসার মহিলা দুইজনই প্রত্যেকটা পেপার উল্টিয়ে দেখতেছিল, কথা বলতেছিল। একটু বয়স্ক মহিলাটি যিনি, তিনি আমার মনে হয় ওনার 60-এর মতো বয়স হবে, তিনি হাসতেছিল এবং বলতেছিল যে আমি বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি, আমার যথেষ্ট আগ্রহ জানার, আমি একটু পেপার একটু বেশি পড়ি, তিনি নিজে এমনি বলতেছিলেন যে এখানে যা দেখতেছি নেত্র নিউজের যেসব ভাষ্য, এর সাথে তো কিছুই মিলে না, রিয়েলিটি যা। তো সে হাসতেছিল, এই কথাগুলি বলতেছিল, আমাদের এত ভালো লাগতেছিল তার কথা, ওপিনিয়ন শুনে। তো আমি শুধু এতটুকুই বলবো, আজকে শুধু এই প্রবাসে বসে, বহির্বিশ্বে বসে আজকে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, অপপ্রচার করছে, তার নেপথ্যের নায়ক পলাতক আসামি তারেক, যে এটা আমরা সবাই জানি। কিন্তু তারপর প্রধান রোল যিনি প্লে করতেছেন, যে অবস্থানে আছেন, প্রধান সেনাপতি আমি বলবো এই তাসনিম খলিল। তো তার মতো এমন আরো অনেকেই আছেন বিভিন্ন দেশে দেশে। আমরা এখন থেকে প্রত্যেক দেশে আইনের আশ্রয় নিতে যাচ্ছি। যারাই দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, এগিয়ে চলা বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, আমরা প্রত্যেক দেশই তাদের খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। তো এটুকুই আমি যোগ করতে চাই। আমি ঠিক আপনার কথা সূত্র ধরে, মানিক স্যার এখানে আছেন, মানিক স্যার তো বহু কিছুর সাক্ষী। মানিক স্যারের কাছ থেকে একটু শুনবো যে 1977 সালের 2 অক্টোবর যে বিমান বাহিনীর তথাকথিত কুয়ের অভিযোগে প্রায় 1565 জন সামরিক কর্মকর্তাকে যে ফাঁসিতে ঝোলালো মিথ্যা বিচারে, মিথ্যা অভিযোগে, তার নামে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সিটির রাস্তা হয় এবং সেখানে যখন বলা হয় যে আসল ঘটনা এরকম, এবং সেই রাস্তার নাম ফলকও কিন্তু সরিয়েছে, সব কিছু মিলিয়ে দিনের পর দিন বাংলাদেশকে কত অন্ধকার, কত জঘন্য কাজগুলো কিন্তু হয়েছে। মানিক স্যার কি যুক্ত করবেন? দেখুন, এই খুনি জিয়া যে বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলব, সে ব্যাপারে আজ আর কারোর মনে কোনো সন্দেহের অবকাশ নেই। জিয়া শুধু বঙ্গবন্ধুকেই খুন করে ক্ষান্ত হয়নি, সে 1977 সনে 2রা অক্টোবর কয়েকশো, কেউ বলছে 1500, কেউ বলছে 2200 মুক্তিযোদ্ধাকে প্রহসনের বিচারের মাধ্যমে খুন করে পৃথিবীতে অন্যতম পাষণ্ড হিসাবে সে পরিচিত হয়েছে। তার মতো এমন পাষণ্ড লোক, এমন নির্মম মানুষ পৃথিবীতে বোধহয় খুব কমই জন্মেছে। শুধু সেই 77-এর 2রা অক্টোবরই নয়, খুনি জিয়া আরো বহুজনকে, বহু মুক্তিযোদ্ধাকে কিন্তু খুন করেছে, যার কারণে সে কালো চশমা পরে থাকতো। এত বড় একটা ঐশাসিক মানুষ। জি স্যার, আমি আমাদের সঙ্গে একদম মাঠের রাজনীতি গোলাম ফারুক প্রিন্স এমপি রয়েছেন, তার কাছে একটু যেতে চাইবো। প্রিন্স ভাই, স্যার আমি আসবো আপনার কাছে, মানিক স্যার আবারও আসছি আপনার কাছে। প্রিন্স ভাই, এই যে মাঠের রাজনীতি, মাঠের সঙ্গে মানুষের সঙ্গে আপনারা থাকেন, মিশেন, এই যে বাংলাদেশ বিরোধী অপপ্রচারগুলো, সেগুলো সাধারণ মানুষ কিভাবে নেয়, সেগুলো কি দেখার কি কখনো সুযোগ হয়েছে? বা আপনারা তো খুব কাছে থাকেন, মানে সেগুলো কি আলোচনা হয়, বিশেষ করে চায়ের দোকান বা অন্য জায়গায় কি দেখেন, কি শোনেন, সেটি কেমন লাগে? প্রিন্স ভাই কি যুক্ত করবেন? হ্যাঁ, ধন্যবাদ প্রণবদা। বিষয়টা হচ্ছে যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে সমস্ত প্রচারণা বিএনপি, জামাত বা তাদের দোসর বলি বা তাদের ফলোয়ার বলি, বা দেশে এবং বিদেশেও যারা নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবের মধ্যে এসে প্রচার করে, এগুলি কিন্তু মানুষের মধ্যে হাসির খোরাক ছাড়া কিছুই না। মানুষ তো আসলে আর বোকা নাই। বাংলার মানুষ তো এখন মানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, উন্নয়ন, এগুলিতে তারা খুব কাছে থেকে দেখতেছি এবং তারা উপলব্ধি করে, তারা এখন কনসার্ট কিন্তু অনেক। তো শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে যে পর্যায়ে গেছে, তো চায়ের দোকানে বসে মানুষের হাসি খোরাক তারা কিছুই না। কেননা বিএনপি আজকে যে খালেদা জিয়া, উনি পৃথিবীর অর্থ আত্মসাৎ করে উনি আজকে দণ্ডপ্রাপ্ত, যদিও উনি প্যারোলে সরকারের মহানুভবতার কারণে উনি প্যারোলে মুক্তি আছেন, আর ওনার ছেলে দেশের বাইরে পালিয়ে আছে। এবং রাজাকারদের সম্পর্কে মানুষের কিন্তু খুব ভালো ধারণা আছে যে রাজাকারকে সঙ্গে নিয়ে বিএনপি ক্ষমতা থাকার চেষ্টা করছে। এখন তাদের মধ্যেও মিল নাই, আবার বিএনপি জোটে যারা আছে তাদের মধ্যেও মিল নাই। বিএনপির নেতাদের প্রতি বিএনপি কর্মীদেরও কোনো আস্থা নেই। কাজেই তারা অপপ্রচার চালাচ্ছে। কিছু মানুষ হয়তো বিভ্রান্ত হলেও হতে পারে,
তো বাংলাদেশের আপামর মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, এবং আমি নিজে মাঠে ময়দানে রাজনীতি করি, মানুষের সঙ্গে মিশি, আমি যতটুকু বুঝি, তাদের প্যারামিটার যতটুকু বুঝি, মানুষ শেখ হাসিনার পক্ষে, মানুষ আওয়ামী লীগের পক্ষে, মানুষ নৌকার পক্ষে, এবং আগামী নির্বাচনের যে প্রস্তুতি আমরা নিচ্ছি, মানে এত বেশি আমরা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে তথ্যপত্র তুলে দিচ্ছেন মানুষকে মানে বোঝানোর জন্য, খুশি করার জন্য। মানুষ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে খুবই খুশি, তারা এটুকু বোঝে যে আওয়ামী লীগ আছে, ভালো আছে। জি, আমরা আবারও আসবো। আমি একটু বিশেষ করে আমাদের সঙ্গে ফরাদ ভাই রয়েছেন, মোশাররফ স্যার আছেন, তার কাছে একটু যেতে চাইবো যে স্যার, তাহলে আমাদের এই মুহূর্তের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, কিংবা নানাভাবে অপপ্রচারের কাছে আমরা ৭৫-এ যেমন করে এই ধরনের অপকর্ম ঘটিয়েছিল, সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে প্রগতিশীল মানুষদের কি করা উচিত? বিশেষ করে এটি একটি ভাবনার জায়গা। মানে এই মুহূর্তে সাধারণ ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন ক্যাডার, পুলিশ, আর্ম ফোর্সেস ডিভিশন সব কিছু মিলে কোন ধারাবাহিকতায় বিষয়গুলোকে অ্যাড্রেস করা উচিত, ফেস করা উচিত বা কাউন্টার করা উচিত? আমি এই ব্যাপারগুলো নিয়ে শেষ পার্টে কথা বলতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই, একদম শেষ বিরতি নিয়ে ঘুরে এসে, তাহলে সবাই একটু সময় বেশি পাবে। নিচে ছোট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি, সবাই আমরা সুযোগ পাবো, এবং আমাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান রয়েছেন। মোস্তাফিজ ভাই, এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? মাঠের রাজনীতি যেমনটা বলছিলেন প্রিন্স ভাই, সবকিছু মিলে সত্য তো মানুষকে জানানো উচিত, অর্থাৎ এ ধরনের অপপ্রচারই বা কতদিন থাকবে আমাদের মাঝে, কি মনে হয়? আমি ব্যবসায়ী হিসেবে আমি অর্থনীতিকেই গুরুত্ব দিব, যে যখন মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমৃদ্ধি, দারিদ্র বিমোচন হবে, তখন কিন্তু সে স্বচক্ষে দেখতে পাবে যে রাজনীতির যে সুফলটা মানুষের ঘরে কিভাবে যায়। এখন তো আমরা যদি দেখি যে আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা ক্রমশ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটা আমরা ৪২ সালে আমরা বলছি যে পভার্টি ফ্রি, মানে দারিদ্র মুক্ত একটি দেশ হবে। তার জন্য যে ধরনের বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগের পরিবেশ বাংলাদেশে হয়েছে। সরকারি, বেসরকারি, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, এনজিও, পিপিপি এবং বন্ডের মতো একটি, যেটা মানে ব্যাংকিং ব্যবস্থাপনার বাহিরে, যে যাতে মানুষ ক্যাপিটাল মার্কেট থেকে, বন্ড মার্কেট থেকে টাকা নিতে পারে, এই ধরনের চতুর্মুখী যে ব্যবস্থাপনা হয়েছে, এর মধ্য দিয়ে যদি বিনিয়োগ হয় তাহলে দারিদ্র বিমোচন হবে, কর্মসংস্থান হবে। তখন এই সমস্ত প্রোপাগান্ডা যদি কেউ করে, এগুলো কিন্তু মানুষের বোঝার মতো, জানার মতো জ্ঞান হয়েছে এবং বুঝবে। আমি সেটাই বলবো, আমাদের আগামী দিনে অর্থনীতি যেদিকে যাচ্ছে, কৃষিকে ঘিরে এবং শিল্পকে ঘিরে এবং সেবা খাতকে ঘিরে এটা ব্যাপক কর্মসংস্থানের কর্মসূচি আমরা সামনের দিকে দেখতে পাই। আইসিটি সেক্টরে, অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে, তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, হেলথ সেক্টরে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এগুলো এবং পর্যটন সেক্টরে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমাদের দেশীয় জরিপ এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তারা এবং আন্তর্জাতিক জরিপ সংস্থা বাংলাদেশের এই সমস্ত খাতকে কিন্তু চিহ্নিত করেছে। এবং করোনাকালীন সময়ও যদি আমরা দেখি, পৃথিবীর সবচেয়ে 7টি যাদের অর্থনীতিটা বড়, যাদের অর্থনীতির সাইজটা বড়, এগুলোর মধ্যে চায়না ছাড়া প্রত্যেকটা দেশের আপনার অর্থনীতি সংকুচিত হয়েছে। এর ভেতরে আপনার ভারত রয়ে গেছে, জার্মানি রয়ে গেছে, আমেরিকা রয়েছে, ইউকে রয়েছে, জাপান রয়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি সংকুচিত হয়নি। যেটা হয়েছে সেটা তুলনামূলকভাবে আমরা কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু এই যে ধনী দেশগুলো, ভাই আপনি শেষে কথা বলবেন, সবার শেষে আপনি বলবেন, আপনি ভাবতে থাকুন কি বলবেন। আমরা নজরুল ভাই, আপনার একদম ছোট্ট করে 30 সেকেন্ড সময় আপনি পাবেন, সমাপনী বক্তব্যে কি বলবেন নজরুল ভাই? আমি শুধু এতটুকুই যোগ করতে চাই, বলতে চাই পরিশেষে, এগিয়ে চলা বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার
হাতকে শক্তিশালী করার প্রশ্নে, এই প্রবাসী দেশ এবং জাতির বিরুদ্ধে এই সকল অপপ্রচার প্রতিরোধের প্রশ্নে আমরা যারা প্রবাসে বসবাস করছি আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা আমাদের জায়গায় থেকে সে কাজগুলি করে যাচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানিক স্যার, শেষ বক্তব্যে কি বলবেন, সমাপনী বক্তব্যে? দেখুন, বাল্টিমোরের মেয়র সাহেব যখন জানতে পারলেন যে বাংলাদেশের হাইকোর্ট খুনি জিয়াকে ঠান্ডা মাথার খুনি বলে আখ্যায়িত করেছে, গণতন্ত্রের হত্যাকারী বলে আখ্যায়িত করেছে, সংবিধান লঙ্ঘনকারী বলে আখ্যায়িত করেছে, তখন জিয়ার নামে তারা আগে যে সড়কটি তৈরি করেছিল সেখান থেকে জিয়ার নাম উঠিয়ে দিয়েছে, নাম ফলক সরিয়ে দিয়েছে। এই হচ্ছে খুনি জিয়ার আন্তর্জাতিক মণ্ডপে এখন পরিচয়। আর আরেকটি কথা আমি যুক্ত করতে চাই, সুইডেনের বাঙালিরা, মুক্তিযুদ্ধের পক্ষের বাঙালিরা যে পদক্ষেপটি নিয়েছে, আমি মনে করি সেই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ যেসব দেশ থেকে এই ৭১-এর পরাজিত শক্তিরা অপপ্রচার পালিয়ে যাচ্ছে, সেই সব দেশগুলোতেই এই ধরনের মামলা করা উচিত। কারণ তারা যে দেশে বসে এইসব অপপ্রচার চালাচ্ছে সেই দেশের আইনেও কিন্তু তারা অপরাধ করে বেড়াচ্ছে। একই সাথে এইসব, আমি অত্যন্ত খুশি হয়েছি যে কনক সরওয়ার নামের এই আরেকজন অপরাধী যে পালিয়ে গেছে, তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে, অত্যন্ত খুশির একটি খবর। কারণ তাদের আত্মীয় স্বজনরাই তো ওদের তথ্য সরবরাহ করছে। সুতরাং এদের বিরুদ্ধে এদের কঠোর হস্তে দমন করা অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে। একই সাথে জেনারেল ইব্রাহিম, জেনারেল সরওয়ার্দি সহ তারপরে ইংল্যান্ডে রয়েছে ডেভিড বার্গম্যান, কামাল সাহেবের জামাতা, এদের বিরুদ্ধেও অত্যন্ত শক্ত হাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাতে এই পরাজিত অপশক্তি পাকিস্তান পন্থীরা তারেক জিয়ার আর্থিক এবং পাকিস্তানের আইএসআইয়ের আর্থিক সমর্থনে যেসব কাজকর্ম চালিয়ে যাচ্ছে, দেশ বিরোধী কাজকর্ম চালিয়ে যাচ্ছে, রাষ্ট্রদ্রোহিতা চালিয়ে যাচ্ছে, তাদের সেই কর্মকাণ্ড যেন অচিরেই বন্ধ করা যায়। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব স্যার, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মোশাররফ স্যার, শেষ কথা কি হবে? দেখেন, প্রচারণা, অপপ্রচার যাই বলেন, যা কিছু বাংলাদেশে হোক, ক্ষমতা কিন্তু জনগণের হাতে, এবং ইলেকশনের সময় ভোট দিয়ে জনগণ যাকে ক্ষমতায় রাখবেন তিনিই থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই যে বর্তমানে বাংলাদেশে নেতার যদি নেতৃত্ব থাকতে হয় তাহলে তার হাতে থাকবে। কিন্তু আমি একজন নিরপেক্ষ লোক হিসাবে তার দল আওয়ামী লীগকে বলবো, প্রত্যেকে যেন স্বচ্ছতার একটা পরাকাষ্ঠা দেখান এবং আপনার স্থানীয় নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে যারা মনোনয়ন পাবেন তারা যেন জনগণের প্রিয় পাত্র হন। অর্থাৎ মানুষ যদি অপছন্দ করে তাহলে একটা সমস্যা যে কোনো সময় আসতে পারে। আমি সেই জন্য আমাদের সকলকে, সরকারি কর্মকর্তাও যারা আছেন, যারা আমরা দেশের উন্নয়ন চাই, প্রত্যেকেরই স্বচ্ছতার সাথে জীবনযাপন এবং স্বচ্ছতার সাথে দেশের জন্য কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। ফরহাদ ভাই, শেষ করব, শেষ কথা আপনার। জি, আমি মোশাররফ সাহেবের সাথে একমত। উনি ঠিক কথা বলেছেন যে আসলে ক্ষমতার যে বসানোর যে দায়িত্ব বা সেটি জনগণের যে বিষয়, এবং জনগণ কতটুকু সন্তুষ্ট আছে সেটি কিন্তু আমরা মাঠ থেকে সেটি জানতে পারি। আমরা যে বাইরে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো কিন্তু এগুলো কিন্তু বাংলার মানুষ কিন্তু অনেক আগে থেকে জানে যে নৌকায় ভোট দিলে অমুক হবে, তমুক হবে, এটা হবে, ওটা হবে, এই সমস্ত জুজুবুড়ির ভয়গুলো, এই যে মিথ্যাচারগুলো, এগুলো কিন্তু মানুষ এখন আর এগুলো বিশ্বাস করে না। এগুলো দেখছে যে এখন যে তার বাড়ির যে সামনে যে রাস্তাগুলো হয়ে যাচ্ছে, তার বাচ্চারা যে বিনা পয়সায় বছরের প্রথম দিন বই পেয়ে যাচ্ছে, কমিউনিটি হেলথ ক্লিনিকে ট্রিটমেন্ট নিচ্ছে তারা বিনা পয়সায়। এই যে দেখেন, এই যে সরকারের, শেখ হাসিনা সরকারের যে সফলতা, এটা কিন্তু আজকে বিশ্ব কিন্তু পরিমাপ করবে কিভাবে। এই যে একটা মহামারী, অতিমারি আমরা পার করছি, আমাদের যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতার সাথে আমাদের একই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন, একই সাথে আমরা বিধিনিষেধের মধ্য দিয়ে এইটাকে ম্যানেজ করেছি।
বিশ্বব্যাংক বলছে এবছর আমাদের জিডিপি গ্রোথ হবে 6.4, আগামী বছর জিডিপি গ্রোথ হবে 6.9। এখন সবাই বিস্মিত বাংলাদেশে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগুলো ম্যানেজ করে সামনে নিয়ে যাচ্ছেন, এই যে সক্ষমতার জায়গাটা, সেই জন্য মানুষ বড় সুখে আছে। মানুষ জানে যে 2001 থেকে 2006 কি করুণ অবস্থার মধ্যে ছিল, এবং এই যে সারের জন্য তেলের জন্য লাইন, তারপরে বাড়ি থেকে সন্ধ্যা পরে বেরোনো যেত না, মাঠের মেশিন গুলো ওই যে এই যে পানি দেওয়ার মেশিন গুলো বাড়িতে আনতে হতো, চুরি ডাকাতি হয়ে যেত। এই যে একটা অরাজক অবস্থা, ব্যর্থ রাষ্ট্র, এই যে আমি বলি যে জঙ্গিবাদের রাষ্ট্র। হয়তো বিএনপি মনে করছে যে আফগানিস্তানের অবস্থা দেখে হয়তো কোনো একটা চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু আসলে বোকার স্বর্গে বসবাস করছে। সবচেয়ে বড় কথা, মানুষের যে অর্থনৈতিক অবস্থা যে পরিবর্তনটা দেখেন, মজুরি 60 টাকা ছিল, আজকে দিন মজুররা আপনার 300 থেকে 500 টাকার নিচে কিন্তু তারা মানে বেতন মানে মজুরি পাচ্ছে তারা, সরকারি কর্মকর্তারা। তারপরে আপনার আমাদের মাথা পিছু আয়, আমাদের গড় আয়ু, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা, আমরা নিজেরা খাদ্য উৎপাদন করছি, এই যে এর মধ্যে আমাদের আরএমজি প্রায় 46% আমাদের ইম্পোর্ট বেড়ে গেছে, এবং একই সাথে আমরা কিন্তু ব্যাপকভাবে আমাদের খাদ্য রপ্তানি কিন্তু আমরা বাড়িয়েছি। এই যে ব্যাপক পরিকল্পনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেই জন্য আমরা অত্যন্ত শুনেন, এগুলো হচ্ছে কি মানুষ কেমন আছে জিজ্ঞেস করতে হবে। বাংলাদেশে কি মঙ্গা আছে? বাংলাদেশে মঙ্গা নাই। মানুষ যে এই যে বিনা পয়সায় ভ্যাকসিন, বিনা পয়সায় এই যে আমাদের করোনার টেস্ট, করোনা আমরা যে টেস্ট করছি কিট বিনা পয়সাতে, করোনার ট্রিটমেন্ট বিনা পয়সাতে, এটা সারা বিশ্বে কিন্তু এটা নাই। এই জন্য আসলে মানুষ কিন্তু তুলনা করার বিষয়গুলো এখন জানে, এবং যে বিষয়টা হচ্ছে মানুষ ভালো আছে, মানুষকে যেভাবে অপপ্রচার, ভুল বোঝানো, এই যে মানুষকে বিভ্রান্ত করা, মানুষ বড় বিরক্ত বিএনপির এই নেতাদের যে দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন যে কথাবার্তাগুলো, তারা নিজেরাই কিন্তু হতাশাগ্রস্ত একটা অবস্থার মধ্যে আছে, কারণ তাদের যে হোপ দেখানো তো কিছু নাই তাদের কাছে। তো সেই জন্য আমি বলবো যে এই অপপ্রচারে এটা হচ্ছে তারা নিজেরাই কিন্তু মানুষের কাছ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং সেটি বিএনপি সে মুসলিম লীগের মতো একটি দলে পরিণত হবে, এটি আমাদের দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ, মুস্তাফিজ ভাই একদম ছোট করে 10 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য কিছু কি যুক্ত করবেন? মুস্তাফিজ ভাই আনমিউট করে, মুস্তাফিজ ভাই আনমিউট করতে হবে। আমি শুধু বলবো যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, যে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থাপনা এবং ক্ষুধা দারিদ্র মুক্ত, সেরকম একটি দেশ করার জন্য দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসা বান্ধব পরিবেশের উপর নজর দিয়েছেন, ওয়ান স্টপ সার্ভিস করেছেন, বিডার আন্ডারে সমস্ত সার্ভিসগুলো নিয়ে এসেছেন, অর্থনৈতিক জোন করেছেন, বেসিক ইন্ডাস্ট্রিগুলো বর্ধিত হচ্ছে, এগুলো সবই ব্যবসা বান্ধব। একটা ধনী দেশ আর গরিব দেশের মধ্যে পার্থক্য হলো, এই দেশের শিল্প বাণিজ্যতে যে দেশ সমৃদ্ধ সেই দেশই ধনী, সেই দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেশি, এবং আমাদের দেশেও দেখবেন যে যে অঞ্চলের মানুষগুলো শিল্পপতি, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু অপেক্ষাকৃত কম দরিদ্র। জি, আমরা শেষ করব। সবাইকে আবার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাইবো। শুভরাত্রি।